রাতে মঈন বাড়িতে ফিরে ফ্রেশন আপ হয়েই ইহান তাজওয়ারকে কল করলো, জানতে চাইলে আজ ঠিক কি হয়েছে। ইহান ধীরে ধীরে জবাব দেয়, মঈনের বিভ্রান্ত স্বর, আপনি পাগল? এটা বলেছে? দ্যাট মিন্স উনি বোঝাতে চেয়েছে প্রস্তাবটা উনি নিতে পারছে না। কিন্তু সেটা তো আমায় বলতে হবে মঈন। ওনার থেকে এমন অদ্ভুত আচরণ আশা করিনি। আমি কি হালকা ধরনের বিহেভিয়ার করেছি? একটা সিরিয়াস কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু মেয়েটার ছবিটা দেখো তো। এসে দেখার জন্য জেদ করছে। না এখন না, এখনই না। কলটা কেটে ইহান চুপ করে বসে থাকে। প্রেরণা মেসেজ দেখেনি, এমনকি অনলাইনে আসেনি আজকে সারা দিন। বিরক্ত লাগছে ইহানের, খুব অস্বস্তি বোধ হচ্ছে, কেমন অস্থির লাগছে। সে কি হটকারী হচ্ছে? কঠিন মন এমন নাদান হয়েছে কেন? কনভারসেশন চেক করে দেখলো কতটা বেহুদা আচরণ সে করে বসেছে চোখের মাথায়। প্রেরণা মেসেজ দেখেনি, তারপর 4 বার অযথা সে নক করেছে প্রেরণাকে। এখন মেসেজগুলো সরিয়ে ফেললেও কি লাভ? নোটিফিকেশন তো ঠিকই পৌঁছে যাবে প্রেরণা আহসানের কাছে। ইসি রাতে একটা কাণ্ড করে বসলো। তার সুপুরুষ দাদানের এই প্রত্যাখ্যান হওয়ার বিষয়টি সে মানতে পারল না কোনো মতেই। রাত 9টা নাগাদ ইনু আর ইরফানকে কনফারেন্স কলে রেখে কি হয়েছে সব বলল। ইরফান তখন পুল সাইডে ছিল, ইনু ছিল কিচেনে। সরল ইনু বড় দাদানের প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টি শুনেই চেঁচিয়ে উঠল। তার পেছনে হঠাৎ গিয়ে প্রেরণা ফ্রিজ খুলেছে, সে টের পায়নি। উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলল, কি? আমার বড় দাদানকে রিজেক্ট করেছে? আচমকা লাফিয়ে ওঠে প্রেরণা, বুকে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো বড় বড় হয়ে আছে। সারাদিন তীব্র মাথা ব্যথা নিয়ে রুমেই ছিল সে। এইমাত্র বেরিয়ে কিচেনে এসেছে। ইনু প্রেরণাকে দেখতে পায়নি, সে বলেই যাচ্ছে, ওই মেয়ের কত বড় সাহস আমার বড় দাদানকে রিজেক্ট করে? বড় দাদানকে? আপু, এই আপু, ওই মেয়ের ছবি দেখবো আমি, ওই মেয়েকে দেখবো। রাগে কাঁপছে ইনু। ওর পেছনে দাঁড়িয়ে অনুভূতি শূন্য দৃষ্টিতে প্রেরণা দেখছে ওকে। ইনায়াত তার চেঁচামেচি অব্যাহত রাখে, আমি সত্যিই দেখতে চাই ওই মেয়ে কোন রানী এলিজাবেথ, যার কাছে আমার মিস্টার পারফেকশনিস্ট বড় দাদার রিজেক্ট হয়। আহাম্মক মেয়ে, দুর্ভাগা মেয়ে। প্রেরণার চুপচাপ দেখতেই থাকে ইনুকে। ইনু হাতের খুন্তি দিয়ে কিচেনের লোয়ার ক্যাবিনেটে বারবার আঘাত করে কথাগুলো বলছে। ইসি ওপাশ থেকে বলে, দাদার মেয়েটার ছবি দেখাচ্ছে না ময়েন। এই হিরো, তুই একটু কাইন্ডলি মেয়েটার ডিটেলস বের করবি? ইরফান এতক্ষণ চুপচাপ দুই বোনের কথোপকথন শুনছিল, তবে তার চোখের সামনে ভাসছিল দাদান জ্ঞানী আপার থেকে রিজেক্ট হয়েছে সেই দৃশ্য। কিভাবে রিজেক্ট করেছে জ্ঞানী আপা দাদানকে? চর মেরেছে? বাজে কথা বলে গালি দিয়েছে? না হলে দাদান অসময়ে এভাবে ঘরের দৌড় এঁটে বসে থাকবে কেন? ইরফান অন্য মনস্ক। ইনশিরাহ চেঁচিয়ে ওঠে, ইরু, শুনলি তুই? হ্যাঁ, আচ্ছা রাখ। কল কাটে ইরফান। রাগে কাঁপতে কাঁপতে ইনুও কল কেটে আপন মনে বলে, গর্ধব মেয়ে, ইহান তাজওয়াফকে রিজেক্ট করে, শাকচুন্নি একটা। ঘুরে দাঁড়াতেই ইনুর ধাক্কা লাগে প্রেরণার সাথে। প্রেরণা থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে। ইনু নিজেকে সামলে নিয়ে বলে, আপু আপনি? প্রেরণা কয়েক পলক ইনুকে দেখে বলে, টেবিল সেট করছি, প্রীতমকে নিয়ে খেতে এসো। পুল সাইড থেকে এসে সরাসরি বড় দাদানের দরজার কড়া নাড়ে ইরফান। ইহান দরজা খুলে দেয় খানিক পরে। দাদানের মুখের অভিব্যক্তি পড়তে ব্যস্ত ইরফানকে দেখে ইহান রাশভারী আওয়াজে বলল, কিছু বলবি? কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল? তাই তো খোকা রাগ করেছে, ভাত খাইনি কাল। হতাশ ইহান ইরফানের ওপরে, ইরফানের ঠোঁটে বক্র হাসির রেখা। ইহান কণ্ঠস্বর খাদে নামিয়ে ভাইকে ওয়ার্নিং দিয়ে বলল, তোর ভাগ্য ভালো, আমার খুব ধৈর্য ইরফান। এখন যায়, ডিস্টার্ব করিস না। ইসি বলল মেয়েটা তোমাকে রিজেক্ট করেছে। ইহান জবাব দেয় না। ইরফান ঠান্ডা স্বরে বলল, প্রেরণা আবার রিজেক্ট করেছে। ইহানের এক মুহূর্ত দেরি না করে ইরফানের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। ইরফান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, পর মুখটা গম্ভীর হয়ে যায়। তারও ইসি ইনুর মতো রাগ উঠছে হঠাৎ। কত বড় সাহস বড় দাদানের মতো সুপুরুষকে রিজেক্ট করে, তাও পাগল উপাধি দিয়ে। আসলেই ভদ্রমহিলার খুব সাহস। ইহান সে রাতে একটা সিগারেট খেয়েছে মাত্র। গতকাল রাত কাটিয়েছে নির্ঘুম, তবে আজ রাতটা সে ঘুমোতে যাচ্ছে।
সকাল সকাল সে পার্টি অফিসে যাবে, প্রেরণার সাথে সামনাসামনি দেখা করে কথা বলবে সে। গতকাল দুপুর থেকে প্রেরণা তার মোবাইলটা ছুঁয়েও দেখেনি। শুদ্ধকে ঘুম পাড়িয়ে সে রাতে ফোনটা চার্জে লাগিয়ে শুয়েছিল। কখন সে তলিয়ে গিয়েছিল ঘুমের রাজ্যে টের পায়নি। সকাল সকাল উঠে শুদ্ধকে খাইয়ে স্কুল বাসে তুলে দিয়ে যখন রেস্তোরাঁর উদ্দেশ্যে তৈরি হচ্ছিল, ঠিক ইহান তাজওয়ারের কথা। ঠিক সেই সময় গতকালকের ঘটনা মনে পড়ে ইহান তাজওয়ারের কথা। একজন লোক যার চোখে কখনো প্রেরণা অশোভন কিছু দেখেনি, মনের ভুলেও না টের পেয়েছে, সে হুট করে এসে বলে দিয়েছে বিয়ে করতে চায়। প্রচন্ড ধাক্কা খাওয়ার মতো একটি বিষয়। প্রেরণা ছটফট করেছে কাল গোটা দিন। লোকটাকে সে খুব সম্মান করে, তাই গুছিয়ে প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হয়েছে। প্রেরণা এখনো ঘোরের মধ্যে। অবিশ্বাস্য ছিল, অস্বস্তিদায়ক এবং বিব্রতকর ছিল সবকিছু। রেস্তোরাঁ গ্রাউন্ড ফ্লোরে। ইহান প্রেরণার জন্য গ্রাউন্ড ফ্লোরের এক্সিটের কাছেই অপেক্ষা করছিল সকালবেলা। তাকে লাগছে উৎভ্রান্তের মতন। আজ প্রেরণা এসেছে চলনে তাড়াহুড়ো ভাব নিয়ে, এদিক ওদিক তাকানোরও ফুরসত নেই যেন। ইহানকে দেখেই টান হয়ে দাঁড়ায়। এখানে দাঁড়িয়েই কথা শেষ করবে সে, কিন্তু না, প্রেরণা একটি বার তার দিকে তাকালোও না। বিপরীত পাশের এক্সিট পেরিয়ে ঢুকেছে, রেস্তোরাঁয় ঢুকে পড়ে চোখের পলকেই। ইহান আশেপাশে লোকজন থাকায় ডাকতেও পারল না প্রেরণাকে। তার কিছুই করার নেই আসলে, তাকিয়ে দেখা ব্যতীত। বুঝলো প্রেরণা ইচ্ছে করে তাকে এড়িয়ে গিয়েছে। রাগ জমছে বিন্দু বিন্দু করে, নিজের ওপর জমছে। সে কি অভদ্রতা করেছে? সে কি এই ব্যবহার ডিজার্ভ করে? আশেপাশে এসে দাঁড়ায় ওর দলের ছেলেগুলো। ভাইকে বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেও কিছু জিজ্ঞেস করার সাহস পেল না ওরা। ছায়ানটে 2 সপ্তাহ অন্তর একটা প্রতিযোগিতা হয়। প্রত্যেক ব্যাচেই এই নিয়ম। সবগুলো ব্যাচ সেদিন একত্রে প্রতিযোগিতায় অংশ নেয়। ওই দিন 4-6টা টানা 2 ঘন্টা ক্লাস হয়। এই প্রতিযোগিতায় ওস্তাদ বিজয়ীকে একটা করে মেডেল উপহার দেয়, নয়তো পেন। প্রত্যেকবারের বিজয়ী প্রণবী আহসান ওরফে প্রাণর বাড়িতে 1-2 করে মোট 8টি মেডেল। কারণ প্রত্যেকবার প্রণবী অঘোষিত বিজয়ী। আজকের প্রতিযোগিতা নিয়ে প্রণবীর উত্তেজনা ছিল ভিন্ন ধরনের। কারণ ওই লোকটা যে হাতে গিটার নিয়ে স্বরলিপি পাল্টে ভ্যা করে রবীন্দ্রসঙ্গীত গেয়ে সবাইকে চমকে দেয়, তার মুখে ঝামা ঘষবে প্রণবী মেডেল নিয়ে। কিঞ্চিত অহংকারী প্রণবীর মন, কারণ তার খুশি এই গান, এই জগৎ থেকে সে হাসি পায়। সেখানে অন্য কেউ এসে তার সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাকে টেক্কা দেবে, তাও ওই লোক যার অন্তরে নেই দরদ, নেই মায়া, এটা প্রণবী মানতে নারাজ। কিন্তু হঠাৎ এই যে প্রণবীর অন্তরে লুক্কায়িত সুপ্ত অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন ওস্তাদ বিজয়ী হিসেবে আজকে প্রণবীর স্থলে ইরফান মির্জার নাম উচ্চারণ করে। আত্মাসহ কাঁপছে প্রণবী অহংকার বিচূর্ণ হবার দুঃখে। তার চোখ হঠাৎ ঝাপসা হয়। ওদিকে ইরফান পেয়েছে ওস্তাদজির তরফ থেকে একটা পেন, পেয়েছে সবার মুখ থেকে জয়ধ্বনি। প্রণবী যেন জমে গিয়েছে অপমানে। মিস জেনি প্রণবীর কাঁধে হাত রেখে পেছন থেকে বললেন, ইটস ওকে মামুনি, ও ভালো গান গেয়েছে, জাজমেন্ট ঠিক হয়েছে। জাজমেন্ট তো ঠিক হয়েছে, ভুলটা হয়েছে প্রণবীর। রাগ ঠিক করে হয়নি আজ। গিয়েছিল তুমি কোন ভাঙনের পথে এলে, আর ওই লোকটা গিয়েছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। না কোনো ভুল, না কোনো ত্রুটি, গিয়েছে নির্মল প্রাঞ্জল সুর, ঝর্ণার মতো কলকল করে যে সুর কর্ণে বয়ে চলতে পারে। প্রণবীর রাগটা তো এখানেই। ওড়ে এসে জুড়ে বসে লোকটা এভাবে প্রণবীকে অপমান করবে। আজ সবার সামনে প্রণবী একটা লুজার হয়ে গিয়েছে। এমন কত অবধ চিন্তা চাপা হিংসের প্রভাবে মস্তিষ্কে ভিড়ছে প্রণবীর। তার ইচ্ছে করছে ওই লোককে গিয়ে চেঁচিয়ে বলতে, আপনি এই একাডেমি ছেড়ে চলে যান, আমি সহ্য করতে পারছি না। আমি আপনার কাছে হেরেছি। যে শিল্প কি বোঝে না, গিটার নিয়ে ভ্যা করে সময় পেলে সেই লোক কেন আমার থেকে ভালো গাইবে? তার কুৎসিত কর্কশ কণ্ঠস্বর কেন গাইতে গেলেই অন্যরকম হয়ে যায়? প্রণবী মুখে এসব বলতে পারবে না। একাডেমির লোকজন হাসবে, হাসি ওড়াবে তার, বলবে লক্ষ্মী মেয়ে প্রণবী হিংসা করে, হার মেনে নিতে পারে না।
আর প্রণবী কে লোকটাকে একাডেমি ছাড়তে বলার? লোকটা এসে থেকে প্রণবীর থেকে দূরত্ব বজায় রেখে চলে, অতিরিক্ত ভালো মানুষই দেখায় যদিও, তবে ভালো মানুষই তো। লোকটার নামে অভিযোগ তুলবে কিভাবে? না প্রণবীকে বিরক্ত করে, না কথা বলতে আসে, কিছুই করে না লোকটা। অথচ প্রণবী চলছে, অন্তরটা ভীষণ জ্বলছে। প্রণবীর আজকের হার না মানতে পারায় পেনটা সযত্নে ইরফান তার সামনের হারমোনিয়ামে রেখে ঘাড় ঘুরিয়ে প্রণবীর দিকে এক পলক দৃষ্টি দেয়। বিষণ্ণ চেহারায় মেয়েটিকে দেখে ইরফানের বুঝতে বাকি নেই কি ঘটেছে। এতটুকু ওমেন সাইকোলজি ইরফানের নখদর্পণে। হুট করে নিজেকে খুব অপরাধী লাগলো খুব। এই মেয়ের মুখে আরো একবার বিষণ্ণতা এনেছে ইরফান। তাই ওস্তাদ জি গিয়েছেন একাডেমির বাইরে। এখন 15 মিনিট বিরতি সময়। বাচ্চারা ইরফানকে ধরলো। লম্বা ভাইয়া গিটার নাও, একটা গান শোনাও না। এইসব কটা বাচ্চা ইরফানের চেলা হয়েছে। আগে যারা প্রণবীর ভক্ত ছিল ইরফান ওদের চূড়ান্ত বিরক্ত করে, আবার চূড়ান্ত মাতিয়ে রাখে আনন্দে। আজও ওদের আবদার পূরণ করতে গিটার হাতে তুলে নেয়। দূরে তাকিয়ে দেখতে পায় প্রণবী কপাল কুঁচকে বসে আছে। ইরফান সামান্য হেসে সুর তুলে গাইতে শুরু করে। প্রণবীর নেত্রযুগল বিস্ফোরিত, মাথাটা দপ করে চলে যায় হঠাৎ। এতক্ষণে চাপা রাগ বিতৃষ্ণা ভাব বাঁধ ভেঙে গলগল করে বেরিয়ে যেতে চায়। আর একটা শব্দ ইরফানকে গাইতে না দিয়ে দোকান চেপে ধরে চেঁচিয়ে ওঠে। ছি! কক্ষের প্রত্যেকে হতচকিত হয়ে দৃষ্টি দেয় প্রণবীর দিকে। ইরফান গান থামিয়ে চোখ বড় বড় করে তাকায়। প্রণবী এবার সুযোগ পেল লোকটার ভ্যা ভ্যা নিয়ে খোঁটা দেওয়ার। কণ্ঠে ভারী বিরক্তির সুর নিয়ে দ্বিতীয় দফায় চেঁচিয়ে ওঠে, ছি! এসব কি গান? অস্ফুট জবাব দেয় তাজ্জব বনে যাওয়া ইরফান। প্রণবী তাচ্ছিল্যের সাথে বলে, ছি, কি রুচিবোধ! এটা গান? জঘন্য! ইরফান বোকার মতো কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, এটাও গান? আর এটা জঘন্য না? জঘন্য না বলছেন? হ্যাঁ, জঘন্য না। এখানে প্রেয়সীকে অতি যত্নে আগলে রাখার কথা বলা হয়েছে। খারাপ মিনিং তো নেই, ভাষা বিকৃত করে তো গাওয়া হয়নি। এ ধরনের ভুচুং ভাচুং গান এখানে চলবে না। আমরা রবীন্দ্রসঙ্গীত শিখতে আসি, কাউকে পুতুলের মতো করে সাজিয়ে বলে ভ্যাভে করতে নয়। ইরফান তাজ্জব হয়ে শুধু প্রণবীর মুখ চালানোই দেখছে। বাইরে থেকে ওস্তাদজি ফিরে এসে ধমকের সুরে প্রণবীকে বলে, দমে যায় প্রণবী। পর বলে, কিন্তু ওস্তাদজি, উনি কি সব আজবুকি গান গাইছেন? এবার সম্পূর্ণরূপে দমে যায় প্রণবী। ইরফান নির্নিমেষ দেখতে থাকে মেয়েটিকে। দেখে মনে হচ্ছে ওস্তাদজির কথায় দমে গিয়েছে মেয়েটা, তবে আদতে তা নয়। ইরফান জানে এই মেয়েটার রাগ আরেকটু বেড়ে গিয়েছে তার ওপর। রাগের ওপর আর এক স্তর রাগ জমেছে। ইরফানের পরিশ্রম বাড়বে। বাকিটা সময় প্রণবী চুপ থাকলো। মিস জেনি একটু ওয়াশরুমে যেতেই ইরফান হুট করে এসে ওর কিছুটা দূরে বসতেই প্রণবী কপাল কুঁচকে ফেলল। পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে যেতেই নীরবতা ভেঙে কণ্ঠে নিদারুণ বিরক্তি আর ক্ষোভ ঢেলে প্রণবী বলে, ইচ্ছা করে এমন করেন তাই না? আমি কিছুই করি না প্রণবী, তোমার ভুল ধারণা হচ্ছে। তুমি অহেতুক অস্থির হচ্ছ। দূরে বসেই জবাবটা দিল ইরফান। প্রণবীও ভাবল তাই, সে অহেতুক অস্থির হচ্ছে। এই লোককে নিয়ে, এই খবিশ আর বেহুদা লোককে সে যত মাথায় রাখবে তত তারই মাথা নষ্ট হবে। এই লোক জাহার নামে যাক, পুতুলের মতো করে সাজিয়ে গাক, নয়তো অ্যানাবেলের মতো করে সাজিয়ে গাক, প্রণবী মাথা ঘামাবে না। প্রণবী নিজের আত্মমর্যাদা ধীরে ধীরে কমিয়ে ফেলছে এই একাডেমিতে চেঁচিয়ে লাফিয়ে ওঠে। আর না, এখন থেকে স্থির হয়ে থাকবে প্রণবী। এই লোক গিটারে নিয়ে ভ্যা ভ্যা করুক অথবা বাদর নাচ নাচুক, ব্যাচমেটদের নিয়ে প্রণবী নাক গলাবে না। ইরফান প্রণবীর নির্লিপ্ততা চুপচাপ দেখে আজ হঠাৎ করে বহুদিন পরে ইরফান ফর্সা মায়াবী মুখটাকে দেখলো এত কাছ থেকে। দেখলো ওই গালের লাল
দিলটা। থেমে গেল আশেপাশের দুনিয়া। ওস্তাদজির কথা শুনতে পাচ্ছে না সে। বাড়ি থেকে না ফোন করছে, কানে যাচ্ছে না তার। সে ডুবে গেল জ্ঞানিয়াপার অভিমানী বোনটির লাল তিলে, যা তিলের মালকিন টেরও পাবে না কখনো। টের পেলে ভাইয়া আর আপুকে গিয়ে কেঁদে কেঁদে বলবে, ওই অমানুষটা আমার তিলে ডুব দিয়েছে ভাইয়া। শুদ্ধকে হোমওয়ার্ক করতে দিয়ে টানা 24 ঘন্টা পরে প্রেরণা ফোনটা হাতে নিল। মেসেজ চেক করতে গিয়ে ইহানের মেসেজগুলো দেখতে পেয়ে তার হাত থামে। তড়িঘড়ি করে উঠে বসে সে। আজকের দুপুরের কথা মনে পড়ে যায়। রেস্তোরাঁয় গিয়েছে আর এসেছে। এর মাঝে ইহানের সাথে তার দেখা হয়নি। প্রেরণা চাইও না দেখা হোক। অফিসিয়াল কথা আজ থেকে সাব্বিরকে দিয়ে বলাবে। চুপ করে বিষয়টি এড়িয়ে যাওয়া ছাড়া আর করণীয় কিছুই নেই। তার ভাইয়ের বউয়ের স্বভাব গোলমেলে কিনা এটা নিয়েও প্রীতমের সাথে কান্নাকাটি করে ঝামেলা। আপু কিভাবে পারলো আমার বড় দাদানের প্রস্তাব নাকচ করে দিতে? তোমরা 3 ভাই বোনে তো অসামাজিক কেন? আমার দাদানদের এত অপমান করো কেন? ইহানের মেসেজ দেখে প্রেরণা একটা বিশাল বড় ভদ্র মেসেজ লিখে ফেলে ইহানকে পাঠাবে বলে। তখনই কলিং বেল বেজে ওঠে। ইনুকে নিয়ে প্রীতম শান্তিনীরে গিয়েছে। মিস জেনি আর প্রণবী 6টার আগে আসবে না। তবে কে হতে পারে? প্রেরণা দ্রুত পায়ে হেঁটে গিয়ে ডোর ভিউয়ারে চোখ রাখতেই থমকায়। সমস্ত মুখমণ্ডল নিমেষেই ছেয়ে যায় অস্থিরতায়, অস্বস্তিতে। বাইরে দাঁড়িয়ে আছে ইহান, তাজওয়ার, মির্জা। টান টান হয়ে চোখ মুখ কঠিন করে 2 মিনিট প্রেরণা ভাবলো সে কি করবে। ফাঁকা বাড়ি, এই অবস্থায় দরজা খুলবে নাকি খুলবে না? না খুললে অভদ্রতা হবে। ইনুর চোখে অসামাজিক হয়ে যাবে প্রেরণা। আর এই লোকটা এত দিনের জানাশোনা ইহান তাজওয়ারের সাথে মেলাতে কষ্ট হচ্ছে প্রেরণার। কেমন ডেসপারেট আচরণ, নাকি প্রেরণার ভুল? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে প্রেরণা দরজাটা খুলল। ইহান শান্ত চোখেই ওকে দেখল। প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে কয়েক সেকেন্ড নিজের মধ্যে দৃঢ়তা আনে। সামনাসামনি ভদ্রভাবে রিজেক্ট করবে, কোনো উচ্চবাচ্য নয়। ইহান ভদ্র মহিলার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, হেই প্রেরণা, আপনি পালাচ্ছেন কেন? প্রেরণা এলোমেলো দৃষ্টি ফেলে লোকটার দিকে তাকায়। অস্বস্তি নিয়ে বলে, কোথায় পালাচ্ছি? করছেন না তেমন? হেই আনসার মি, ডু আই লুক লাইক এ ব্লাডি ইফটিজার, ব্লাডি স্টকার, যাকে দেখলে ছোটাছুটি করতে হয়? আমার এমন কোন আচরণে আপনি বুঝলেন আমি একটা বখাটে যে বিরক্ত করব আপনাকে? আনসার মি। কণ্ঠে ধমক ইহানের। জানতে চাইছে জবাব। প্রেরণা জবাবে গোছাচ্ছে। দুজনে দাঁড়িয়ে আছে মুখোমুখি। ইহান দরজার বাইরে, প্রেরণা অ্যাপার্টমেন্টের ভিতরে। ভেতরে আসতে পারি? আমি চাই আপনি জবাবটা ধীরে সুস্থে দেবেন। আমতা আমতা করতে থাকা প্রেরণাকে কাট কাট গলায় বলল ইহান। প্রেরণা সংকোচের সাথে চুপচাপ সরে দাঁড়ায় দরজা থেকে। ইহান স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঢোকে। তখন প্রেরণা থমথমে মুখে বলে, ইনু প্রীতম শান্তিনীরে। আই নো, আমি তো আপনার কাছে এসেছি। সহজ স্বাভাবিক উত্তর দিয়ে সোফাতে বসলো ইহান। সত্য এলো ইহান আঙ্কেলকে দেখতে পাওয়া মাত্রই। ইহানের সাথে কথা বলে মাম্মার কথায় আবারও চলে গেল হোমওয়ার্ক করতে। ইহান হালকা গলায় বলল, বসুন। প্রেরণা ইহানের মুখোমুখি একটা সোফাতে বসলো জড়ো সড়ো হয়ে। এবার জবাবটা দিন। আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব না ইহান। ইহান চুপচাপ শুনলো, জবাবে বলল, তো ওইভাবে পালিয়ে আসার মানে কি? আমি কি জোর করতাম? আমরা তো আলোচনা করতে পারতাম। ঠিক তা না, বিষয়টা হচ্ছে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম আপনার কথা শুনে। আমি আপনার থেকে এমন কিছু আশা করিনি। ইহান শান্ত চোখে তাকিয়ে আছে, বলল, আমি বিয়ের প্রস্তাব দিয়ে কোনো অন্যায় করেছি বলে মনে হচ্ছে না। বিয়ের প্রস্তাব দেওয়া কোনো ধরনের হ্যারাসমেন্টের অন্তর্ভুক্ত নয় যতক্ষণ না ভিকটিমকে জোর জবরদস্তি করা হয়। আর আজ এখানে আপনাকে জোর জবরদস্তি করতেও আসিনি, এসেছি আলোচনা করতে, যেটা সেদিন অর্থ সমাপ্ত রেখে চলে এসেছেন। আমি বিবাহিতা ইহান। স্পষ্ট উত্তরটা দিল প্রেরণা। আপনি বিবাহিতা নন, আপনি বিধবা। ধর্ম, সমাজ, আইন সবকিছু আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছে। ইহানের ভদ্রভাবে বলা স্পষ্ট কথাগুলো শুনে প্রেরণা কিছু মুহূর্তের জন্য দুচোখ বন্ধ করে নিল। একটা লম্বা শ্বাস ফেলল। ইহান বিচলিত না হয়ে বলতে লাগলো, আজ অথবা কাল, ধরুন একটা সময় কাউকে আপনি জীবনের সাথে জড়িয়ে নিলেন, নিতেই পারেন।
অবশ্যই নিতে পারেন, তবে সেই লোকটা আমি নয় কেন? আমি ওই লোকটা হতে চাই। আমার আপনাকে ভালো লাগে এবং নিজেকে আমি আপনার এবং শুদ্ধর উপযুক্ত মনে করি, এবং আপনাকেও। আপনি আপনি মাই কাইন্ড অফ লেডি প্রেরণা। বিয়ে করবেন আমায়? এই পর্যন্ত ইহান কণ্ঠস্বর নমনীয় করে ফেলল। প্রেরণা তীব্র সংকোচে জমে গেল। বার কয়েক ঢোক গিলে আবারও একটা লম্বা শ্বাস ফেলে বলল, আমি বিবাহিতা, আমি আমার স্বামীকে ভালোবাসি। মরহুম স্বামীকে হবে কথাটা প্রেরণা, বাসতেই পারেন। ইহান শান্ত স্বরে জবাবটা দিল, বিয়ে একবার হয়। আপনি বিবাহিতা নন, মন চাইলে আরও একবার হালাল সম্পর্কে জড়াতে পারবেন, এবং এটা কখনোই অন্যায় না। অহেতুক কথা আর এটারনাল লাভ। আপনিটা জীবিত প্রেরণা। আপনি প্লিজ যান, আমি আমার জবাবটা দিয়ে দিয়েছি ইহান। এবার কণ্ঠে বিরক্ত মিশিয়ে প্রেরণা জবাব দেয়। ইহানের স্থির দৃষ্টি থেকে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। দুজনের মাঝে মিনিট দুয়েকের নীরবতা। ইহান দৃষ্টি নামায় না। প্রেরণার ইচ্ছে করছে না এই লোকটার সাথে বাজে ব্যবহার করতে মোটেই। সে ধীরে সুস্থে ব্যাপারটাকে অন্য ধারায় নিতে বলল, আপনি একজন অবিবাহিত পুরুষ। তো আমি বিবাহিত হলে আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম? প্রেরণা চুপ হয়ে যায়। ইহান বলল, আপনি ব্যাপারটা দিয়ে কি বোঝাতে চাইলেন? ওকে ফাইন, আপনি আপনার মৃত স্বামীকে ভালোবাসেন, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না, মেনে নিলাম। তবে প্রেরণা দৃষ্টি মেলায়। ইহান উঠে দাঁড়ায়, বলে, কারণটা এমন হলে দ্যাটস টোটালি ফাইন। আই রেসপেক্ট ইউর ফিলিংস অ্যান্ড মাইন্ড টু। বিরক্ত করবো না, প্রশ্নই ওঠে না। বাট যদি হয় বস্তা পচা সোসাইটির ফালতু ট্যাবুতে জর্জরিত মানুষের চোখে নিজের আত্মমর্যাদা বাঁচাবার প্রয়াস, ট্রাস্ট মি প্রেরণা, এমনটা যদি হয় না, তবে হয়তো আরও একবার প্রস্তাব দিতে পারি। অমায়িক হেসে কণ্ঠে নিদারুণ কোমলতা ঢেলে ইহান বলল। চোখ মুখ কঠিন করে ফেলে প্রেরণা। নিদারুণ অস্বস্তি, অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে প্রেরণা। ইহানও বিব্রত চেহারায় দৃষ্টি দিয়ে বলল, এতটা উদ্বিগ্ন কেন? আপনি তো আপনার মরহুম হাজবেন্ডকে ভালোবাসেন এবং তার জন্য বিয়ে করবেন না। আপনার নিজের উপর বিশ্বাস আছে, আপনার মন কখনো সুইং করবে না। তবে কারণ আপনার সাথে এ ধরনের ব্যবহার যায় না। আপনি বাচ্চা অবুঝ ছেলে নন। আমি তো এটা বলেছি, যদি কারণটা অন্য কিছু হয়, নয়তো আই রেসপেক্ট ইউর ফিলিংস। কখনোই আমার দ্বারা আপনার অসম্মান হবে না, কসম। আই উইল লিভ ইউ অ্যালোন। কথা শেষ করলো ইহান। প্রেরণা চুপচাপ বসে আছে। ইহান আবারও বলল, আমার এক কথা প্রেরণা, হয়তো অতিরঞ্জিত লেগেছে, তবে এটাই আমার দ্বারা আপনি অসম্মানিত হবেন না, নিশ্চিত থাকুন। এক অহেতুক বিড়ম্বনায় ফেলেছেন ইহান আপনি নিজেকে, সাথে আমাকেও। আপনি বিয়ে করে নিয়েন, বিষয়টা দুই বাড়িতে জানাজানি হলে আমরা দুজন হয়তো আর স্বাভাবিক হতে পারবো না। আপনার সেই বয়স নেই ইহান পাগলামি করার, আমাদের দুজনেরই বয়স নেই এসব কন্ট্রোভার্সিতে জড়ানোর। বিয়ে করে নিয়েন, এমন কিছুই কখনো হবে না। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। ইহান চুপচাপ প্রেরণাকে দেখে তার যা বলা শেষ। আর একটা কথাও বাড়াতে চাচ্ছে না সে, শুধু বলল, আমি বিয়ে করব কিনা সেটা সময় সাপেক্ষ, তবে আপনি নিশ্চিত থাকুন কোনো রকম কন্ট্রোভার্সি হবে না আপনাকে নিয়ে। এরপর ইহান হালকা গলায় ডাকলো শুদ্ধকে। শুদ্ধ ছুটে আসতেই ইহান ওকে কোলে নিয়ে বলল, তোমার স্পাইডারম্যানের হাত ঠিক হয়েছে? শুদ্ধ মাথা নেড়ে জবাব দিল। প্রেরণার হঠাৎ শুদ্ধকে লোকটার কোলে দেখে অস্বস্তি বোধ হচ্ছে, যেমনটা আগে হতো না। ইহান পাঞ্জাবির পকেট থেকে 3টে চকলেট বের করে শুদ্ধের হাতে দিয়েই বলল, একটা শুদ্ধর, একটা তার খালামুনির, একটা তার মামিমুনির। ওকে? শুদ্ধ তার ফোকলা দাঁতে হেসে বলল, ওকে। শুদ্ধকে নিয়ে ইহান আরো কিছুক্ষণ আড্ডা দিল। ইহানের গিফট করা কালার পেন্সিল দিয়ে শুদ্ধ কি কি এঁকেছে সব দেখলো। পুরোটা সময় প্রেরণা ঘরের এক কোণে দাঁড়িয়ে ছটফট করেছে শুদ্ধকে ইহানের থেকে ছাড়িয়ে নেওয়ার জন্যে, কিন্তু গলা দিয়ে কোনো কথা বলতে পারল না। শুদ্ধকে রেখে ইহান উঠল। গম্ভীর মুখশ্রীতে অমায়িক হাসি লেপ্টে আছে লোকটার। দু চোখ নেই কোনো সংকোচ কিংবা জটিলতা। ভদ্রভাবে প্রেরণার দিকে তাকিয়ে বলল, আসছি, ভালো থাকবেন।
আকাশে খুব মেঘ করেছে, সিঁদুর রাঙা মেঘ। ইহান প্রেরণার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে অন্য কোথাও গেল না, সোজা শান্তি নীড়ে চলে গেল। যতক্ষণে শান্তি নীড়ে পৌঁছলো তখন আকাশ ছাপিয়ে বৃষ্টি নেমেছে। গাড়ি থেকে নেমে লম্বা কদমে ঘরে ঢুকেই থমকালো। আলো, ঋতু, পরি শুকনো মুখে ওকেই দেখছে। ওরা সবাই নিচতলায় ছিল তখন। সিনিয়র মির্জারা কেউই বাড়িতে নেই। ইহান জানতে পারল ইনু প্রীতম কিছুক্ষণ আগেই চলে গিয়েছে। ইহান সিঁড়ির দিকে যেতে নিলেই আলো বলে ওঠে, ইহান। বড় মা। কাহিল স্বরের জবাব। তোকে মেয়েটা রিজেক্ট করেছে? ইহান হতচকিত হয়ে ঘুরে মা চাচিদের দেখে। তিনজন উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে ইহানের মুখের দিকে। এই ব্যাপারটা নিশ্চয়ই ইনু ছড়িয়েছে। ইহানের বুঝতে সময় লাগলো না। দীর্ঘশ্বাস ফেলল ইহান। বিরক্ত হলো ইস্যুর প্রতি। ওদেরকে খুব করে ধমকাতে হবে। ইহান কথা সাজিয়ে বলল, কি সব বাজে বাজে কথা? ইহান, মেয়েটার যদি বয়ফ্রেন্ড না থাকে তবে আমি আর তোর মা গিয়ে তার সাথে আলাপ করব। চিন্তা করিস না, মেয়েদের মন তো গলে যাবে বাবা। তুই অ্যাড্রেস দে মেয়ের। তোমরা থামবে বড় মা? কি সব শুরু করেছো? সে সময়ে ইরফান পৌঁছলো বাড়িতে অল্প অল্প ভিজে। ইহান রাগী চোখে ভাইয়ের দিকেও তাকায়। তারপর মা চাচিদের বলে, এই বিষয়টা এখানে ভুলবে তোমরা। আমার বাবা চাচাদের কানে তুলে আমাকে বিব্রত করার দরকার নেই। আমি এমনিতেই অনেক স্ট্রেসড। সিঁড়ি বেয়ে উপরে ওঠে ইহান। ঋতু গিয়ে ইরফানকে ধরে। এই, তুই ওর পেটের খবর জানিস? মেয়েটাকে চিনিস? কেমন দেখতে? বয়স কত? কোন ক্লাসে পড়ে? আলো বলল, ছেলেটা দ্বিতীয়বারের মতন কষ্ট পেল। মেয়েটার অ্যাড্রেস পেলে পারিবারিকভাবে বসতাম। যদি মেয়েটার বয়ফ্রেন্ড না থাকে তো। আজকাল মেয়েরা পলিটিশিয়ানদের খুব অপছন্দ করে। নয়তো ইহানকে রিজেক্ট করার একটা কারণ আমি দেখছি না। ইরফান, অ্যাড্রেসটা এনে দিতে পারবি একটু বুদ্ধি খাটিয়ে দাদানের কাছ থেকে? ইরফান শুকনো মুখ করে মা চাচিকে দেখছে। পরপর মাথাটা নিচু করে নিয়ে গম্ভীর হয়ে বলে, পারবো না। দাদানের বিষয়টা দাদানকে বুঝতে দাও। এত ঘেটো না তো, লিভ হিম অ্যালোন। গুনে গুনে 14টা দিন কাটলো। 2 সপ্তাহে প্রণবী নিজেকে বদ্ধপরিকর করেছে সামনের প্রতিযোগিতায় জিতবে বলে। নিয়মিত চর্চায় রেখেছে নির্বাচিত গানটি। ওই লোকের সামনে নার্ভাস কিংবা বিরক্ত হয়ে প্রণবী নিজের লক্ষ্য পূরণে ব্যাঘাত সৃষ্টি করবেন না। মনে মনে এতটুকু দৃঢ়তা সে এনেছে। তার একমাত্র মনোযোগ থাকবে তার গান, শুধু তার গান। প্রণবীর চোখে মুখে চাপা উত্তেজনা দেখে ইরফান দূরে বসে হাসে চুপচাপ। এই মেয়েটা ভীষণ বাচ্চা, ইনুর চেয়েও বেশি বাচ্চা বাচ্চা টাইপ। হিংসে করার ধরনটা একেবারেই বাচ্চামো ধরনের। মনে হচ্ছে পরিণত শরীরে বাচ্চার আত্মা, যেমন ইরফানের শরীরে মনস্টারের আত্মা। আজকে ইরফান একটা সিদ্ধান্ত নিয়ে বসলো। প্রণবীর সেদিনের সেই বিষণ্ণতা তাকে বিচলিত করেছে। এখানে সে আসে, তার সময় কাটায়, মেয়েটাকে দেখে। সেই মেয়েটাকে যার লাইফে ইরফান খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছিল। ইরফান মির্জা এখন আর কখনোই চায় না মেয়েটির বিষণ্ণতার কারণ হতে। সে ঠিক করেছে আর কখনো সে কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। ওস্তাদজিকে স্পষ্ট করে জানিয়ে দিতেই প্রণবীর মুখটা ফ্যাকাশে হলো। এই লোক অংশ নেবে না মানে? আজ তো একে হারাবে বলে প্রণবী প্রস্তুত। এই লোক অংশগ্রহণ না করলে কিভাবে হবে? ওস্তাদজি বললেন, না, তবে ইচ্ছে করছে না। প্রণবী উসখুস করছে, নিজেকে সামলাতে না পেরে বলে ওঠে, ঠান্ডা লাগেনি তো? তবে ফাঁকি দিচ্ছেন কেন? প্রতিযোগিতায় আপনাকে অংশগ্রহণ করতে হবে সবার মতো। কণ্ঠে বাচ্চামি ধরনের জেদ প্রণবীর। একাডেমির সবাই দিনকে দিন ভদ্র নম্র প্রণবীর হঠাৎ এমন অদ্ভুত আচরণে আশ্চর্য হয়। এতটা খামখেয়ালি জেদি আচরণ, তাও সিনিয়র ব্যাচমেটদের সাথে। এসব প্রণবী কখনো করেনি। ওস্তাদজি প্রণবীকে চুপ করতে বলার আগেই প্রণবী ইরফানকে খুঁচিয়ে বলল, হারজিত তো প্রতিযোগিতাই থাকবে। ভয় পেয়ে পিছিয়ে যাওয়াটা লুজারদের বৈশিষ্ট্য। ইরফানের ঠোঁটে অস্পষ্ট হাসির রেখা। সে নেডিবেস দেখছে প্রণবী কতটা ডেসপারেট তাকে হারিয়ে দিতে, যতটা না ডেসপারেট এই প্রতিযোগিতা জিততে। যেন এই আজন্ম দুঃখী মেয়েটা এক জনমের শান্তি পাবে ইরফানকে গানে হারিয়ে দিতে পারলে। ওকে কিছুক্ষণ দেখে ইরফান একটা লম্বা শ্বাস ফেলে ওস্তাদজিকে শান্ত স্বরে বলল,
আমি অংশগ্রহণ করবো ওস্তাদজি। প্রণবীর ঠোঁট প্রশস্ত হয় হাসিতে। তার মনে চাপা উত্তেজনা, সুপ্ত আত্মগরিমা, আজ এই লোকটাকে গোহারা হারাবে সে। প্রতিযোগিতা হলো, প্রণবী গাইল আমারও পরানো যাহা চাই। যথারীতি প্রশংসা কুড়িয়ে নিল সবার। যখন ইরফানের পালা এলো, প্রণবী উৎসুক হয়ে বসেছিল। ইরফান প্রণবীর বাচ্চামো দেখে সামান্য হাসলো। তারপর গাইল তুমি রবে নীরবে। আজ একটা কাণ্ড করে বসলো ইরফান, প্রত্যেকের অগোচরে। না সুর ঠিক মতো হলো, না রাগ। স্বরলিপিও মনে হলো যেন কয়েক জায়গায় হোঁচট খেলো, তবে সেটা অতি সাবধানে, যেন ওস্তাদজির কাছে ভুলটা ধরা পড়লেও এটা যে ইরফানের ইচ্ছাকৃত সেটা যেন কেউ না বোঝে। কিন্তু প্রণবী ঠিকই বুঝলো। ছড়িয়ে যাওয়া হাসি মলিন হলো মেয়েটার, কপালে পড়ল ভাঁজ। চেহারা জুড়ে অপ্রস্তুত ভাব, কেমন অস্থির হয়ে নড়াচড়া করছে বসে বসে। এই লোকটা কি ইচ্ছে করে এমন করেছে? হ্যাঁ, তাই তো। কারণ এই গানটা সেদিন যখন মিনতি আন্টিদের শুনিয়েছিল তখন তো একেবারে পারফেক্ট ছিল। এখন এমন গাইল কেন? প্রতিযোগিতা জিতেও মনে খচখচানি শুরু হয়েছে প্রণবীর। পরপর নিজের উপর বিরক্তি ধরে গেল নিজেরই। সে পাগল হয়ে যাবে ধীরে ধীরে, নিশ্চিত। এই লোকের পাল্লায় পড়ে সে পাগল হয়ে যাবে। মাথা থেকে ঝাড়তে হবে প্রণবীর এই লোকটাকে। প্রণবী মাথা ঝাঁকায় ইরফানকে মাথা থেকে বের করার জন্য। এই লোক ইচ্ছে করে হারুক, নয়তো যা ইচ্ছে করুক, প্রণবী জিতেছে প্রণবীর যোগ্যতায়। এটা নিয়ে মনে খচখচানি প্রণবী রাখবে না। এই লোককে মস্তিষ্কে স্থান প্রণবী দেবে না, না মানেন না। বরং বার মাথা দোলাতে থাকে প্রণবী। আজ একাডেমি ছুটি হয়েছে, 15 মিনিট দেরি হবে। ইরফান রোজ সবার প্রথমে বেরিয়ে নিতিনের চায়ের দোকানে বসে থাকে। যতক্ষণ পর্যন্ত প্রণবী আর মিস জেনি ক্যাবে উঠে চলে না যায় ততক্ষণ পর্যন্ত বসে থাকে। আজ প্রণবীরাও বেরোতে দেরি করছিল। ওদিক থেকে ইসি কল করছে, ইহান কল করছে অনবরত। কলগুলো রিসিভ করছে না ইরফান। তার ধ্যান ছিল একাডেমির গেটে। খানিক বাদে মিস জেনিকে নিয়ে প্রণবী যখন বেরোলো, ওদের দিকে দৃষ্টি দিতেই ইরফান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো উদ্বিগ্ন হয়ে। তার কপালে ভাঁজ পড়ল। দ্রুত পা ফেলে রাস্তা পার হয়ে ছুটে গেল প্রণবীর কাছে। বাম হাত দিয়ে ডান হাত চেপে রেখে অঝোর ধারায় চোখের জল ফেলছিল মেয়েটা, আর কাঁপছিল একটু একটু করে। ইরফান অস্থির হয়ে বলল, কি হয়েছে? মিস জেনির মুখটা থমথমে। এই ছেলেকে আগে ঘৃণা করলেও ইদানিং একাডেমিতে ছেলেটার কার্যকলাপ দেখে মিস জেনির আচরণে নমনীয়তা এসেছে। সে ধীরে সুস্থে বলল, ওয়াশরুম গিয়েছিল, লোকের সাথে হাত আটকে গিয়েছে ভুল করে। গলগল করে রক্ত ঝরছে হাত থেকে। প্রণবী কাঁদতে কাঁদতে নাক বেয়ে সর্দি বের করার অবস্থায়। ইরফান তাড়াহুড়ো লাগিয়ে বলল, ওকে একাডেমির ভেতর নিয়ে যান, আমি ডিসপেন্সারি থেকে টেম্পোরারি 8 বক্স নিয়ে আসছি। একাডেমি লক করে এসেছি আমি। ওস্তাদ জিরাতও কি কার্ড নিয়ে চলে গিয়েছেন। হতাশ গলায় জবাব দিলেন মিস জেনি। পরপর বললেন, ওকে নিয়ে যাচ্ছি আমি, একটা ক্যাব পেলেই হয়। ওকে দেন, এখানে বসান, আমি নিয়ে আসছি। ক্যাবের অপেক্ষা করবেন কতক্ষণ? এভাবে রক্ত ঝরতে থাকা তো ভালো নয়। প্রণবীর হঠাৎ খুব রাগ চাপলো আবারও। কণ্ঠে এত দরদ দেখে লোকটার খেকিয়ে উঠল এক প্রকার। আপনার কি? আপনি এখান থেকে যান। এতক্ষণ যন্ত্রণায় ফোপাচ্ছিল, এখন অহেতুক চেঁচামেচি দেখে ইরফানের রাগ ধরে গেল। তবে হুট করে নিজেকে সামলেও নিল ইরফান। শান্ত ভঙ্গিতে বলল, তোমাদের এখানে একা ফেলে আমি যেতে পারবো না। কেন? কারণ এখন আমি এখান থেকে চলে গেলে মিস জেনি তোমাকে নিয়ে বিপদে পড়বে। ডিসপেন্সারি অপোজিটে তোমাকে নিয়ে রাস্তা পার হওয়ার রিস্ক সে নেবে না। ওভারব্রিজ দূরে তোমাকে যদি এখানে একা মিস জেনি দাঁড় করিয়ে রেখে যায়, তখন যদি কেউ তোমাকে ছোঁ মেরে তুলে নিয়ে যায়, তবে দোষ পড়বে আমার ঘাড়ে। পুলিশ আমাকে খুঁজবে, কারণ তোমার পরিবারের সন্দেহের তালিকায় একমাত্র এই ইরফান মির্জা। কারণ এই শহরে আমি একমাত্র কিডন্যাপার আছি, বাকি সব দুধে ধোয়া তুলসী পাতা। আর আমি অহেতুক বদনাম মাথায় নিতে রাজি নই। সো প্লিজ স্টপ ক্রাইং অ্যান্ড আমি সামনে এলেই শালিকের মতো কিচিরমিচির করা বন্ধ করো। সহ্য করতে না পারলে গিয়ে থানায় কমপ্লেন করে দাও, যেটা তোমরা উঠিয়েছিলে, বুঝলে?
শেষের কথাগুলো ধমকে বলে ইরফান, ধৈর্য হারা হয়ে। প্রণবী দমে যায়, কান্না থামিয়ে চোখ বড় বড় করে রাখে। মিস জেনি কিছু বলতে যাবে, ইরফান জেদি গলায় বলে, ওকে নিয়ে দাঁড়ান, আমি ওষুধ এনে দিচ্ছি। প্রণবী একেবারে চুপ হয়ে গেল। ইরফান সর্বোচ্চ 4 মিনিট ব্যয় করে ফার্স্ট এইড বক্স এনে মিস জেনির হাতে দিল। মিস জেনি প্রণবীর হাতে ঔষধ লাগাতে ব্যস্ত। প্রণবী কপাল কুঁচকে অস্ফুটে বিড়বিড় করছে। যন্ত্রণা কমছে না? ইরফান শান্ত চোখে ওকে দেখে বলল, তোমাদের দুজনের জন্য আরো 4 জন বডিগার্ড রাখা প্রয়োজন তোমার ভাইয়া আপুর। সেটা আমার আপু ভাইয়া বুঝবে। হ্যাঁ, সেটাই যখন আমার বোঝার সময় আসবে তখন আমি বুঝবো। একেবারে ক্ষীণ আওয়াজে বিড়বিড় করে ইরফান। প্রণবী কান খাড়া করেও শুনতে না পেয়ে বলল, কি বললেন আপনি? কি বললেন? তোখর জ্বরে পড়েছে ইসি। পাহাড়ি এলাকার বৃষ্টিতে ভিজে এই হাল করে ছেড়েছে নিজের। সেদিন বিকেলে মঈনকে না নিয়ে একা একা চলে গিয়েছিল হিংড়ি টিলার কাছে। সাথে ছিল তার ক্যামেরা। অফিসের ব্যস্ততায় মঈন খুব কমই সময় দিতে পারে ইসিকে। এসবে আজকাল দুজনের ঘোরাঘুরি তেমন একটা হয়ে উঠছে না বললেই চলে। সারাদিনের কাজ সামলে ইসি এখানে ওখানে ছুটে যায় ক্যামেরা নিয়ে। অবশ্য ক্ষণে ক্ষণে এসপিকে ইনফর্ম করে রাখবার করা আদেশ রয়েছে, যেটা সে পালন করে। বান্দারবানে টোনাটুনির সংসারে হাসি আনন্দ, একে অপরের সাথে খুনসুটিময় রাত, দুপুরে একসাথে লাঞ্চ, দুজনের দুজনকে দেওয়া অগাধ স্বাধীনতা, প্রাণ সবই ছিল ভরপুর। হুট করে চলে এলো এই অসুখ, বহুদিন পরে এলো। বান্দারবান পুলিশ হসপিটালের 4th ফ্লোরে কেবিন নাম্বার 404-এ ইসি ভর্তি ছিল। জ্বর কমছে না মেয়েটার। শ্যামলা পানপাতার মতো শীর্ণকায় ঘুমন্ত মুখটা দেখতে দেখতে মঈন ফোনটা হাতে তুলে নেয়। ডিউটির ফাঁকে এসেছে সে। পরনে হালকা নেভি ব্লু রঙের ইউনিফর্মটা। উদ্ভ্রান্তের ন্যায় লাগছে তাকে। ওপাশ থেকে কলটা রিসিভ করতেই কেঁদে ওঠে আলো। মঈন অপ্রস্তুত হয়ে পড়ল ভীষণ। কিছুক্ষণ ফুপিয়ে আলো বলল, আসছি আমরা, পথে ওর জ্ঞান এসেছে। মা শান্ত হন। জ্ঞানের মাঝে ফিরেছিল, আমি ছিলাম না পাশে। তাপমাত্রা কিছুটা কমেছে, আপনারা ধীরে সুস্থে আসুন। ইনশিরাহ জ্বর শুনেই বুকে অসহনীয় যন্ত্রণা শুরু হয়েছিল আলোর। যখন শুনল হসপিটালে রাখা হয়েছে, কালক্ষেপণ না করে আলো স্বামীনার ঋতু ইলহাম রওনা দিয়েছে। বারবার ফোন করছে মঈনকে। আলো কাঁদছে। জ্বর হলে মির্জাবাড়ির ছেলে মেয়েগুলো কেমন অতি নাজুক হয়ে যায়, একেবারে বাচ্চা হয়ে যায়। মঈন পারছে না সময় দিতে। পরিবারে আর কেউই নেই। মেয়েটা পড়ে আছে একা হসপিটালে। স্বামীর এবার পথেই বলে ফেলল, মেয়েটার কাছে মাসখানেক থেকে এসো তুমি, এবার লোকে যা বলে বলুক। কল কেটে মঈন ইসির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা লম্বা শ্বাস ফেলে বলে, আমার কাছে আমার সঙ্গ দিতে এসে তুমি কেমন একা হয়ে পড়লে। আই এম সরি, তোমার মায়ের কাছে পাঠিয়ে দেবো এবার। অচেতন ইনশিরাহ কোনো জবাব দেয় না। নার্স এসে মহিনকে বলল, স্যার, ম্যামের গা মুছবো, এরপর ডক্টর ম্যাম এসে দেখবেন। মঈন উঠে দাঁড়ায়। অফিসে যেতে হবে। নিজেকে বড্ড অপরাধী ঠেকলো হঠাৎ। এজন্য আইজিপি স্যার একদিন বলেছিলেন, একটা পরিবার হোক তখন তোমার এই ডিউটিও তেতো লাগবে দেখো। কার্যালয় থেকে জরুরি কল ছিল। দ্রুত পৌঁছিয়েছে মঈন। থানার সামনে একটি লাশবাহী গাড়ি। রেমজু জঙ্গল থেকে 1 বস্তা টুকরো টুকরো করে রাখা দেহাবশেষ উদ্ধার করেছে বান্দারবান পুলিশ গতকাল রাতে। তদন্তের ভার ওসি দীপঙ্করের ওপর। প্রাথমিক তদন্তে উঠে এসেছে একটা লোকাল গ্যাংয়ের নাম। চন্দনকাঠ চোরাচালান ব্যবসায়ী ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। মৃত নিরফি মামলার দেহের টুকরো অংশগুলো বান্দারবান সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে যাওয়ার পরে সাংবাদিক এসেছে সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মঈন ফরাজির কার্যালয়ে। ইসির জন্য দুশ্চিন্তায় মাথাটা দপদপ করছিল তখন। কোনো মতে বিফ্রিক সেরে সাংবাদিকদের ওসি দীপঙ্করের কাছে পাঠিয়ে মঈন কার্যালয় ছাড়ল। বাইরে তখন বৃষ্টি। এই বৃষ্টির কোনো তাল ঠিক নেই। নিজেকে বাঁচিয়ে মঈন চলে গেল ইসির কাছে। দুপুরে কিছু খাওয়া হয়নি, সে খেয়াল তার নেই। গিয়ে দেখলো ইসির জ্ঞান ফিরেছে। পিটপিট করে তাকাচ্ছে। তাপমাত্রা অনেকটাই কমেছে। রুগ্ন কাহিল চেহারা নিয়ে সামান্য হেসে ক্ষীণ স্বরে বলল,
আই এম সরি এসপি, তোমাকে সবসময় দৌড়ের উপর রাখি। মঈন বসে পড়ল। নার্স এসেছে ইসির গা মুছিয়ে দিতে আবারও। মঈন ওর হাত থেকে স্পঞ্জার নিয়ে আদেশের সুরে নার্সকে বলল। বাইরে যান। নার্স চুপচাপ চলে গেল মাথা নিচু করে। এদিকে লজ্জায় লাল লাল হয়ে ইসি রাগতে চাইল। রুগ্ন কণ্ঠে বলল, এটা ওয়ার্থ ইট ছিল না। মঈন সামান্য হেসে ওর অ্যাপ্রন খুলে গা মুছিয়ে দিল ওর। এক হাতে আগলে ধরে আর এক হাতে কাজটা করছিল। ইসি কাহিল চোখে দেখতেই থাকলো শুধু লোকটাকে। হঠাৎ বলল, শেষ কখন খেয়েছো? কাল রাতে। ইসি কি বলবে বুঝতে পারছে না। একটা ঢোক গিলে ক্ষীণ আওয়াজে বলল, এসবও কি ওয়ার্থ ইট? কি করব বলো, কি করব বলো। আমার একটাই তুমি, হেলায় পেয়েছে, তবে হেলান নাও। উত্তপ্ত শরীরটাকে বুকের মধ্যে আগলে নিয়ে বলল মঈন। ইসি চোখ বুঝল। ডিউটি ফেলে এসেছো? না, ফাঁকি দিয়ে এসেছে। মামা পাপা আসছে? আরো অনেকে আসছে পথে। দরজায় নক করলো নার্স হঠাৎ। স্যার, ডক্টর ম্যাম এসেছে, ম্যাডামকে দেখবে, দরজাটা খুলুন। বাড়িতে থেকে গিয়েছে 4 জন, পরি, ইসমাম আর ইহান ইরফান। একান্নবর্তী পরিবার হওয়ায় এই একটা সুবিধে, দলে দলে বিভক্ত হয়ে যে কোনো বিপদ সামলে নেওয়া যায়। অফিস দেখবে ইরফান, সেটা নিয়ে চিন্তার কিছুই নেই। ইসির ওখানে এখন বড়দের থাকা প্রয়োজন। ঋতু ইলহামকেও পাঠিয়েছে ইহান এটা বলে, ইসি সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি যেন কেউ না আসে। 2 দিন পরে আজ বিকেলে ইরফান ছায়ানটে এসে তাজ্জব বনে যায়। গত 2 দিন অফিসের ঝামেলায় আসতে পারেনি সে। ইসিকে নিয়েও ছিল ভীষণ চিন্তিত, তাই এদিকটাই মন টানেনি তার। আজ সে জানতে পারলো প্রণবীও 3 দিন ধরে আসছে না। হাত কেটেছে বলে জ্বর এসে এক শেষ করেছে। হাতের ঘা শুকোয়নি। ইরফান জানে না এসব, অথচ ইনুর সাথে আজ দুপুরেও কথা হলো। বিকেলে বাড়িতে ফিরে ইসির খবরটা নিয়ে কিছুক্ষণ উসখুস করে ইরফান অবশেষে কল করেই বসে ইনুকে। ইনু ফোনটা রিসিভ করতে ইরফান হড়বড়িয়ে বলে, কি অবস্থা, কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? দুপুরেও একই কথা জানতে চেয়েছে, আবারও চাইছে। ইনু অবাক হয়ে বলে, সবাই ভালো। কেন? কারো কোনো অসুবিধা নেই তো? অসুবিধে আছে, প্রণবী অসুস্থ। এটা মেজো দাদানকে জানানোর মতো কথা না বিধায় জানায়নি দুপুরে, তবে এখন জানায়। আমতা আমতা করে বলল, হ্যাঁ, ওই আমার ছোট ননদ একটু অসুস্থ। কি হয়েছে? হাত কেটেছে, জ্বর এসেছে, এসব কথা বাদ দাও। তুমি বলো, তুমি অফিস থেকে বেরিয়েছো? ছোট জবাব দিয়ে ইরফান কিছুক্ষণ ভাবলো, পরপর জানতে চাইলো, কাল ইউনিভার্সিটিতে যাবি তুই? হ্যাঁ। তোর বর কি করে সারাদিন? তোকে ভার্সিটিতে নিয়ে যায় কে? ওই তো নিয়ে যায়, কালও যাবে। শুদ্ধ আর আমার বডিগার্ডও। হাসতে হাসতে বলল ইনু। ইরফান শান্ত হয়ে চুপ করে শুনল সবকিছু। ইনুর অগোচরে তথ্য নিল সে, বুঝলো না ইনু। পরের দিন সময় মিলিয়ে ঠিক 11:30 নাগাদ ইরফান ইনুর শ্বশুর বাড়িতে উপস্থিত। বাড়িতে তখন মিস চেনি এবং প্রণবী ব্যতীত কেউই ছিল না। মিস চেনি এইবার সাবলীল ভঙ্গিতে দরজা খুললেন। এতদিনে একটু একটু করে ছেলেটাকে তার কাছে আগের মতো খতরনাক লাগে না। আচরণের স্বাভাবিকতা। প্রণবীর কাছে এসে বললেন, মামুনি, ইরফান মির্জা এসেছেন, তুমি কি যাবে নাকি আমি চা খাইয়ে বসিয়ে রাখবো? গায়ে জ্বর নিয়েও প্রণবী উঠে বসলো। সে কেন উঠে বসলো সে বুঝতে পারছে না। তার তো মেজাজ খারাপ করার কথা ছিল। পরপর নিজেকে শান্ত করে বলল, যাওয়া উচিত, লোকটা অধম, তাই বলিয়া সে উত্তম হইবে না কেন? হ্যাঁ, প্রণবী সামাজিক, প্রণবী অধম না উত্তম। তাই প্রণবী গেল ধীর পায়ে হেঁটে। ইরফান দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রয়িং রুমের সেলফ থেকে একটা একটা বই বের করে নেড়ে ছেড়ে দেখছিল। 3টে শেলফের একটা শেলফ ভর্তি করা ইংরেজি নোবেল। ড্রয়িং রুমে প্রণবীর অস্তিত্ব টের পেয়ে ইরফান ঘাড় ঘুরিয়ে ওকে দেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আজ এসেছি ব্যাচমেট হিসেবে। ছায়ানট থেকে সবাই এসে তোমাকে দেখে গিয়েছে শুনলাম। কেমন আছো প্রণবী?
শেষের কথাটাই প্রণবীর এই লোকটাকে কেমন অন্য মানুষ মনে হলো। যেন প্রণবীর জন্যে দরদ উতলে পড়ছে। যেন লোকটা ইরফান মির্জা নয়, লোকটা প্রণবীর কিডন্যাপার নয়। এমন কিছুই হয়নি কখনো। লোকটা যেন প্রণবীর কাছের লোক। এমন দরদ মাখা প্রশ্নটার বিপরীতে প্রণবী উত্তরটাও বেশ ভদ্রভাবে দিল। আগের থেকে বেটার। মিস জেনি শুকনো হেসে কিচেনে গেলেন চা বানাতে। দ্রুত চা খেয়ে ছেলেটা চলে যাক, প্রীতম আসার পূর্বে, নয়তো আবারও তর্কাতর্কি হতে পারে। ইরফান প্রণবীর হাত দেখল, বলল, বসো। প্রণবী ধীরে ধীরে বসে বলল, ভাবি বাড়িতে নেই। বলেছি তো ব্যাচমেটকে দেখতে এসেছি। এমন আন্তরিকতার প্রত্যাশা আপনার থেকে রাখার আগ্রহ নেই বিন্দু পরিমাণ। কাট কাট জবাব দিল প্রণবী। বুঝিয়ে দিল প্রণবী ভদ্র, তবে সে আশা করে না ইরফানের থেকে কোনো কিছুরই। ইরফান মেয়েটাকে খানিকটা সময় ধরে দেখে মুচকি হাসলো। পরে একটা বই নাড়াচাড়া করতে করতে বলল, একাডেমিতে জানে আমি তোমার রিলেটিভ? না, জানি না। তারা এটাও জানে না আপনি আমার কিডন্যাপার। তবে তো থুলোদোনা করে ছাড়বে আপনার। ইরফান হাসলো, বলল, বলে কেন দিচ্ছ না ওদের? বলে আমার লাভ? রাগ আমার। আমি কেন অন্যদের হায়ার করব আমার হয়ে রাগ দেখানোর জন্য? তারা আপনাকে মাথায় করে নাচুক। ইরফান আবারও চুপ করে দেখলো ওকে। এবার শুকনো গলায় বলল, তুমি খুব সরল মেয়ে, সবকিছুর ব্যাখ্যা নিজের মতো করে সাজিয়ে সুখী থাকতে পারো। যদি আমি তোমার মতো হতে পারতাম। প্রণবী এই জটিল কথাটার মানে বুঝতে পারল না। সে নীরব। ইরফান বইয়ের শেলফগুলো ঘাটাঘাটি করে দেখতে দেখতে গুনগুন করে গান গাইছে। প্রণবী না চাইতেও কান খাড়া করে শুনছে। কিছুক্ষণ পর জড়তা, ক্ষোভ, রাগ এক সাইডে ঠেলে রেখে তার কৌতূহলী মন জানতে চাইল, গান কার কাছ থেকে শিখেছেন আপনি? ওস্তাদজির কাছে থেকেই, ছোটবেলায়। প্র্যাকটিস করেন নিয়মিত? বলতে পারো। তাহলে গুন্ডামি করতেন কখন? ইরফান দু চোখ বন্ধ করে ফেলে হাতের বই ভাঁজ করে নেয়। এতক্ষণ নরম গলায় কথা বলে অকস্মাৎ ইরফানের মুখটায় সুকৌশলে ঝামা ঘষে দিয়েছে এই এক রত্তি মেয়ে। অবশ্য ইরফান ভুলেই বসেছিল এই মেয়েটা প্রেরণা প্রীতমের বোন। লম্বা শ্বাস ফেলে ইরফান নিজের হুট করে রাগটা নিয়ন্ত্রণে নিয়ে স্বাভাবিক গলায় বলল, ওটার জন্য আমার সময় থাকতো আলাদা। ধরো ঘুম থেকে উঠে মন চাইলে। প্রণবী হাসছিল অপমান করে, কিন্তু তার অপমান এই লোক গায়ে মাখেনি দেখে প্রণবী বেজার হলো। ইরফান তখন আশেপাশে তাকিয়ে বলতে লাগলো, এইসব বই তোমার? জি। এত বই তুমি পড়েছ? জি। বাহ, বেশ। কে পড়ে শোনায় মিস জেনি? জি। প্রণবীর খারাপ লাগছে না নিজেকে জাহির করতে। লোকটা জানুক প্রণবীর যোগ্যতা। প্রণবী তার মতো বাউন্ডুলে নয়। তখন ইরফান বলল, নেক্সট মিড অ্যাট দ্য সেঞ্চুরির সেকেন্ড সিরিজ পড়েছ? প্রণবী অবাক হয়ে বলল, জি। আপনিও পড়েছেন? হ্যাঁ। আপনিও বই পড়েন? আগে পড়তাম না, রিহাবে গিয়ে অভ্যাস হয়েছে। এখন বদ অভ্যাস হয়েছে এই বই পড়ার। এটার থার্ড সিরিজটাও পড়েছি। প্রণবী অবাকের ওপর অবাক হয়ে যায়। নেত্রযুগল বিস্ফোরিত, বলল, থার্ড সিরিজও? কিন্তু ওটা তো বেরিতে পাইনি। কণ্ঠে নিদারুণ কৌতূহল প্রণবীর। ইরফান চুপচাপ দাঁড়িয়ে প্রণবীর স্বাভাবিক আচরণগুলো লক্ষ্য করতে থাকে। মেয়েটার আগ্রহ, মেয়েটার সরলতা, মেয়েটার জীবনের সাথে জড়িত খুঁটিনাটি সবকিছু ধীরে ধীরে তার নখদর্পণে আসছে। ইরফান বলল, আই নো। রিহাবে মারামারি করে প্রফেসর জনের কাছে গিয়ে গিফট পেয়েছি। উনি আমেরিকা থেকে নিয়ে এসেছিলেন। এক পিসে আছে ওটা এদেশে, সেটা আমার কাছে। বিস্ময়াভীত হয়ে প্রণবী বলল, ওয়াও। ইরফান মুচকি হাসল। এই মেয়ে তার সাবকনসাস মাইন্ডে চলে গিয়েছে। ভুলে গিয়েছে সে তার কিডন্যাপারের সাথে কথা বলছে। তার কৌতূহল আটকে আছে নিক স্মিথের বইয়ে। ইরফান এবার নম্র কণ্ঠে বলল, তুমি পড়তে চাও বইটা? চাই, তবে ওটা তো 2 বছরের আগে পাবোই না। আমি আমারটা দিতে পারি, ধার নেবে? নিচু গলায় প্রণবীর দিকে ঝুঁকে ইরফান জানতে চাইল। প্রণবী আচমকা পিছিয়ে গেল। সে রাগ করতে পারছে না। তার লোকটার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়ায় আসছে না। প্রণবী মাথা নিচু করে সাপ সাপ বলল, আপনার থেকে ধার নিয়ে বই পড়ার মতো সক্ষমতা আমার কাছে আছে বলে মনে হয় না। নেব না। তবে কিনে নাও। সাথে সাথে ইরফান বলল।
প্রণমীর মনে খুব লোভ জেগেছে বইটার কথা শুনেই। কত কত চেষ্টা করেও বইটা পেল না, কিন্তু এই লোকের সাথে বাড়তি কোনো সম্পর্ক প্রণমী গড়বে না। সে যত প্রিয় বই নিয়েই সাধুক না কেন, প্রণমী বলল, নো থ্যাঙ্কস। ওকে। আর সাধল না ইরফান, শুধু আর চোখে প্রণমীকে দেখছে আর মিটি মিটি হাসছে। এই মেয়েকে এখন বইটা দিলে সে ঝাঁপিয়ে পড়বে নির্ঘাত। ইরফান বলে, ওইটা এমনি তো বিক্রি করে দিতাম। আমি মনস্টার মানুষ, ওসব বইটাই যত্ন করতে পারি না সেলফে সাজিয়ে। ওটা কোনো প্রকৃত বই পড়ুয়া লোককে বিক্রি করে দেব। উসখুস করছে প্রণমী, লোভ জাগছে, আবার সেটা সে দমিয়ে ফেলছে। এই টপিকে কথা ঘোরাতে প্রণমী বলল, মারামারি করে বইও উপহার পান নাকি আপনি? আপনার প্রফেসর কি পাগল ছিলেন? মারামারি বলতে বক্সিং। আপনি বক্সিং জানেন? হবে করছো কেন? তোমার ভাইয়ের নাকে কত প্র্যাকটিস করেছি। বলতে বলতে শব্দ করে হেসে উঠল ইরফান। প্রণমী এবার মেজাজ গরম করে ফেলল। এতক্ষণ লোকটা ভং ধরেছিল, এই তো ফিরল আসল রূপে। এদের 3 ভাই বোনের পিছনে লাগতে মজা পায় এই লোকটা খুব। ইরফান প্রণমীর বেজার মুখ দেখে হাসি থামিয়ে নিজেকে নিজে মনে মনে গালি দিল। পরপর বলল, আমি বক্সিং জানি না, আন্দাজে ঘুষি মারি। রিহাবে কিভাবে ম্যাচ জিতেছি জানি না। আপনি এবার যান, আপু ভাইয়া আসলে দেখলে ভাবির সাথে আবার ঝামেলা করবে। আমি আমার ফ্যামিলিতে ঝামেলা চাই না। ভাইয়া ভাবির সাথে দুর্ব্যবহার করুক, আমি চাই না। ইরফান ওকে দেখতেই থাকলো নির্নিমেষ চেয়ে থেকে। কণ্ঠে কোমলতা ঢেলে বলল, সো নাইস অফ ইউ। তবে চাটা খেয়েই যাই, জেনি কষ্ট করে বানালেন। আর একটু নাইস হও। প্লিজ। প্রণমী চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রয়। ইরফান হেসে মিস জেনির হাত থেকে চায়ের কাপ নিয়ে এক চুমুক বসাতেই কলিং বেল বেজে উঠল হঠাৎ। ইরফান শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, তবে আতকে উঠল প্রণমী। মিস জেনি একটা ঢোক গিলে এগিয়ে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতেই দেখল ইনু প্রীতম দাঁড়িয়ে। আজ ইনুর শেষের ক্লাস 2টো হয়নি। প্রীতমও নিজের কাজ সেরে তাড়াতাড়ি এসে পড়ল। দুজনের মুখ ছিল হাসি হাসি, পরক্ষণেই ফ্যাকাশে হলো দুজনের মুখ। 3 দিন হয়ে গিয়েছে ইহানের সাথে প্রেরণার দেখা হয়নি। ইহান নিজেই খুব ব্যস্ত ছিল। আজ হঠাৎ এভাবে তাও নিজের সামনে দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে কিছুটা অবাক হলো ইহান। পরপর মনে মনে হিসেব মেলানো ভদ্রমহিলা বুঝিয়ে দিতে চাইছে ইহানকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কোনো জড়তা নেই। নিজের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধ তার দৃঢ়। দুজনের মার্জিত আলোচনা সেদিন শেষ হয়েছে। প্রেরণার শাড়ির আঁচলের ধুলো ময়লার মতো ওসব ঝেড়ে ফেলেছে। ইহান সামান্য হেসে বলল, বসুন। প্রেরণা চেয়ার টেনে বসলো। ইহান স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাইল, কি হয়েছে? কোনো অসুবিধা? কি সাহায্য করতে পারি? তীব্র জড়তাবোধ প্রেরণার ভিতরে বুঝতে না দিয়ে স্পষ্ট করে বলল, ভাড়াটা ক্যাশে দিতে চাচ্ছি এই মাসে। ঠিক আছে, দিন, অন্তর নেই। আপনাকে দিব? জি। প্রেরণা ভ্যানিটি ব্যাগ থেকে টাকাগুলো বের করে রাখলো টেবিলে ভদ্রমতো। ইহান সেদিকে তাকিয়ে আন্তরিক হেসে বলল, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। ইদানিং সরকার দলীয় পার্টির স্বৈরাচারিতা বেড়েছে। রেস্তোরাঁয় কেউ বিরক্ত করলে আমাকে জানাবেন। প্রেরণা মাথা নিচু করে মাথা নাড়ায়। মনের মধ্যে একটা খচখচানি ছিল বিয়ের প্রস্তাব নাকচ করার জন্যে সাগর ভূঁইয়ার মতো প্রেরণার সাথে চুক্তি না ক্যান্সেল করলে প্রেরণার বলার কিছুই থাকতো না আর। তবে এই লোকের স্বাভাবিক আচরণে প্রেরণা একটু হাঁপ ছাড়ল। নিজে থেকেই বলল, নেক্সট মান্থে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত আলোচনায় বসবো। জি আচ্ছা। কম্পিউটারে একটা বিল টাইপ করতে করতে জবাব দিল। বিলের কাগজটা প্রেরণা হাতে দিল চুপচাপ। লোকটার সহজ স্বাভাবিক আচরণ প্রেরণার জড়তা অনেকটাই কাটিয়ে দেয়। প্রেরণা আসছি বলে চলে যায় কক্ষ থেকে। ইহান চুপ করে টেবিলের উপর রাখা ক্যাশ টাকাগুলো তুলে নিয়ে ড্রয়ারে ফেলে রাখে। বিড়বিড় করে বলে, চুক্তি বাতিলের ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনাকে আমি ছাড়বো না প্রেরণা, কখনো না। ইরফান শান্ত ভঙ্গিতে চা খেতে খেতে ইনুকে বলল, তোর ল্যাবের কার্ডটা রিনিউ করেছি, ওইটা দিতে এলাম। ভালো আছিস? পকেট থেকে কার্ডটা বের করে ইরফান ইনুকে দেয়। ইনু নিজেকে সামলিয়ে ভীষণ খুশি হয় দাদানকে দেখে। এত হীনমন্যতায় ভুগবে না সে। দাদানের কোনো বাজে ইন্টেনশন নেই, এত অপরাধী ভাব করার কিচ্ছু নেই। সে বলল,
ভালো করেছো এসেছো, বসো। ইরফান আর চোখে তাকায় প্রীতমের দিকে। প্রীতম এক পলক ইরফানকে দেখছে, এক পলক দেখছে প্রণবীকে, যে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে মুখে নেই কোনো জড়তা। ইরফান বলল, কেমন আছিস প্রীতম? ভালো, তুই? ভালো। কুশল বিনিময়। ইনু ব্যস্ত হয়ে পড়ল দাদানকে নিয়ে। এক ফাঁকে ভাবি হিসেবে নিজের দায়িত্ব পালন করতেই প্রণবীকে বলল, ঘরে যাও প্রণব, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। প্রণবী ঘরে চলে যায়। ইনু কিছু ফল কেটে মিষ্টি বের করে ইরফানকে আপ্যায়ন করে, আর প্রীতম শুধু চেয়ে চেয়ে দেখে ইরফানকে। ইরফান বেরিয়ে যাওয়ার সময় প্রীতমও নিচে যাওয়ার বাহানায় বেরোলো আজও, এবং লিফটে ইরফানের কলার চেপে ধরল প্রীতম। ভীষণ ক্রোধান্বিত লাগছে তাকে। ইরফান কোনো প্রতিক্রিয়া না দেখাতে সে আরো ক্ষেপে গিয়ে চেঁচালো, আমার বোনের সাথে কি তোর? কিছুই না। কেন এসেছিস? এই বল, কেন এসেছিস? ইনুর কার্ড দিতে তো আসিসনি। তোকে আমার থেকে ভালো কেউ পড়তে জানে না। বল, তোর প্ল্যান কি? বাড়িতে এসে আমার ছোট বোনটার ব্রেন ওয়াশ করা? ইরফান শান্ত থেকেই প্রীতমের হাত সরিয়ে দিয়ে বলল, ভুল ভাবছিস, আমি কারো ব্রেন ওয়াশ করতে নাই। তাহলে এভাবে আসিস কেন? কেন পড়ে আছিস আমার বোনের পেছনে? ও বোকা শোকা মেয়ে ইরফান, লিভ হার অ্যালোন। কেন পেছনে পড়ে আছিস? তোর বুঝতে ভুল হচ্ছে, আমি প্রণোর পেছনে পড়িনি। ডোন্ট কল হার প্রণো। প্রীতম গর্জে ওঠে। ইরফান ততটাই শান্ত। কিছুক্ষণ পর বলল, আমি প্রণামীর পেছনে পড়িনি, এটুকু জেনে রাখ। তোর বোনটা খুব সরল, ওর পেছনে কেন পড়বো শুধু শুধু? আমার অজ্ঞাত থাকলে ওকে ভালোবাসতাম। প্রীতম চমকালো, চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। লিফট এসে গ্রাউন্ড ফ্লোরে থামতে ইরফান চুপচাপ বেরিয়ে যায়, বলে যায়, লিফট রিল্যাক্স, ইরফান মির্জা তোর বোনকে চুরি করবে না, রিল্যাক্স। দাঁড়িয়েই রয় প্রীতম। নিমেষেই চোখ মুখ শক্ত হয়ে যায়। আজ প্রণবীকে আচ্ছা মতো বকবে সে। বোকামির একটা সীমা থাকে। কত সহজ হয়ে দাঁড়িয়েছিল ইরফানের সামনে। প্রীতমের বুকটা ধক করে উঠেছিল এটা দেখা মাত্রই। ধীরে ধীরে তার সংজ্ঞানা বাস্তব হয়ে যায়। নিজের বোনের পাশে ওই বদটাকে কখনো মানবে না প্রীতম, কোনো দিনও না। তার শ্বশুর বাড়ির লোকের সাথে আলোচনায় বসবে সে, উপায়ও নেই। একটা না একটা ঝামেলা লেগে যায়, যার প্রভাব পড়ে ইনুর সাথে তার সম্পর্কে। বোকাটা বুঝতেও চায় না, তবে নিজের বোনকে তো সতর্ক করাই যায়। রেগে বেগে আগুন হয়ে প্রীতম ঘরে ঢুকে প্রণবীকে ডাকতে লাগলো, প্রণো, এই প্রণো, এদিকে আয়, কথা আছে তোর সাথে। ভাইয়ার হাক ডাক শুনেই প্রণবী চিন্তিত হয়ে পড়ে ভীষণ। এমন করে ডাকছে কেন ভাইয়া? তাকে বকবে নাকি? ঠিক কোন ব্যাপারে বকবে? ইনু তখন প্রচন্ড পেটে ব্যথা নিয়ে ওয়াশরুমে ছিল। গতকাল রাত থেকে চিনচিনে ব্যথা হচ্ছে তার পেটে। ওয়াশরুমে থাকায় প্রীতমের হাক ডাক তখনও শোনেনি সে। প্রীতম গিয়ে প্রণবীর সামনে দাঁড়ায়। প্রণবী ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? ও প্রায়ই আসে এখানে। নিরেট গম্ভীর স্বর প্রীতমের। কে? ইরফান। প্রণবী ঘামছে মিস জেনিও। পরপর নিজেকে সামলে নিয়ে প্রণবী ধীরে সুস্থে বলে, না। তুই দরজা খুললি কেন মিস জেনি? ফোন দিলেন না কেন আমাকে? ধমকে ওঠে প্রীতম। মিস জেনি আর প্রণবী দুজনেই আটকে ওঠে ধমকে। প্রীতমের মেজাজ বিগড়েছে খুব। আবারও বলল, ভুলে গিয়েছিস নাকি তোর সাথে কি করেছো? ভুলে গিয়েছিস? ভুলিনি ভাইয়া। গলার স্বর খাদে নামিয়ে বলল প্রণবী। তাহলে কোন সাহসে আমি বাড়িতে না থাকা অবস্থায় দরজা খুলবি, বোকা কোথাকার? প্রণবী মাথা নিচু করে আছে। মিস জেনিও ভয়ে সিটিয়ে আছে। এখন যদি প্রীতম জানে ইরফান ছায়ানটেই পৌঁছে গিয়েছে, তাহলে ধুন্ধুমার লেগে যাবে বাড়িতে। প্রীতম রাগে গজগজ করছে, পায়চারি করছে ঘরময়। পাগল পাগল লাগছে নিজেকে তার। অনবরত বলছে, স্কাউন্ড্রেল একটা, নতুন ফোন দিয়ে আসছে আমাকে জ্বালানোর। ওর আমার সমান সমান থাকতে হবে সব সময়। এখন অন্য উপায় বের করেছে স্কাউন্ড্রেলটা, বাস্টার্ড। প্রণবী মলিন মুখে দাঁড়িয়ে আছে, শুধু অস্ফুটে বলল, গালি দিও না ভাইয়া, ভাবি শুনলে কষ্ট পাবে। কিন্তু ততক্ষণে সব শেষ। ইনু এসে সেই কখন ওদের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। প্রথমে দেখলেন মিস জেনি। ঘাবড়ে গিয়ে প্রীতমকে বলল, বৌমা এসেছে প্রীতম।
প্রীতম চকিতে ঘুরে তাকায়, দেখতে পায় ইনু ভেজা চোখে তার দিকেই তাকিয়ে আছে। অতঃপর কেঁদে দেওয়ার মতো করে বলে, তুমি বাস্টার্ড বলে দাদানকে? আমার দাদান বাস্টার্ড? কথাটা বলেই ইনু ছুটে গিয়ে রুমে ঢুকে কাঁদতে লাগলো বিছানায় বসে। প্রীতম একটা লম্বা শ্বাস ফেলে বিড়বিড় করে বলল, লেগে গেছে আগুন, শালা। ঘরে ঢুকে ইনুকে কাঁদতে দেখে প্রথমেই দরজা লাগায় প্রীতম, তারপর ঘুরে ইনুকে ঠান্ডা গলায় বলে, রাগের মাথায় বলেছি এটা কি ইস্যু করো না প্লিজ। ইস্যু করব না? আমার দাদান বাস্টার্ড, তার জন্ম পরিচয় নেই? গালি দেওয়ার সময় এত মিনিং দেখার টাইম থাকে না। স্টপ ক্রাইং ইনু। তাই বলে গালি দেবে? কেঁদে ওঠে ইনু। কেন? বিয়ের আগে তোমার মেজো দাদান কথায় কথায় আমাকে বাস্টার্ড বলতো না? আমার কি জন্ম পরিচয় ছিল না? এবার খুব রেগে যায় প্রীতম। ইনু বলল, সেই তোমার সবকিছু আমার দাদানের সাথে প্রতিযোগিতা করে তার থেকে শোধ নিতে। ওভাবে বিয়ে করারও তো বড় কারণ ছিল ওটাই। দাদান খারাপ হলে তুমিও খারাপ, তোমারটা বোঝা যায় না শুধু। ইনু কি বলছো? মাথা ঠিক আছে? আই লাভ ইউ। আমার তোমাকে পেতেই হতো অ্যাট এনি কস্ট। চেঁচিয়ে উঠল প্রীতম। ওকে, এবারও মানলাম, তোমার আত্মপক্ষ সমর্থনের সব যুক্তি মেনে নিলাম। তবে তুমি কেন এটা মানতে চাও না দাদান ভালো হয়ে গিয়েছে? কেন? দাদান কোনো বাজে আচরণ করেছে এসে থেকে বলতে পারবে? তবে কেন আজ বাস্টার্ড শব্দটা ব্যবহার করেছো তাকে গালি দিতে? কি অন্যায় করেছে দাদান? বোনের বাড়িতে এসেছে তাই তো, তাই বাস্টার্ড? ইনু, ওর ইন্টেনশন ভালো না। ও প্রণমীকে। এটুকু বলে থেমে গেল প্রীতম। ইনু বলল, থামলে কেন বলো? ও প্রণকে ব্রেন ওয়াশ করবে বাড়িতে এসে, আর তোমার বোনও গলে যাবে। এই, তোমার বোন দরজা খুলে কেন? দরজা না খুললে তো আমার দাদান ঢুকতে পারে না। ন্যাকামি হচ্ছে ভাই বোন মিলে।